স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল শুভা। হাতের নাগালে থাকার পরেও পানি নিয়ে পান করতে পারছে না সে। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠেছে। থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে সে। ঠিক তখনই বিশালদেহী একজন সুদর্শন পুরুষ ঘরটিতে প্রবেশ করে। চোখে কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবার পরে ফেলে সে। পরে শুভার সামনে দাঁড়ায়। লোকটার সামনে আসা মাত্রই কলিজার পানি শুকিয়ে যায় শুভার। তো পরি, কি খবর বলেন আপনার? শুভা ভয়ে নিচের মাথা নিচু করে রাখে আর থর থর করে কাঁপতে থাকে। চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহসটুকু নেই তার তামিম সরকারের সামনে। শুভার ভয় পাওয়া মুখখানা দেখে তামিমের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে। পানি খাবে? শুভা মাথা নেড়ে হ্যাঁ বাচক সম্মতি জানায়। তামিম সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে শুভার সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো শুভার মাথায় ঢেলে দেয়। পানি তো দূরে থাক পরি, আজকে থেকে তোর কি কি অবস্থা করবো তুই নিজেও জানিস না। ভয়ে আঁতকে ওঠে শুভা। পালানোর প্রায় সব পথই বন্ধ তার। চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না শুভাকে বাঁচাতে। তামিম শুভাকে বাঁধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে। আজকে থেকে তোর প্রতিটি রাতই হবে অমাবস্যা রাতের মতোই অন্ধকার। প্রতিটি দিন হবে মরুভূমির মতো খাঁখা। নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না। আমি পারতে দিব না। তিলে তিলে শেষ হবি তুই। তামিমের কথাগুলো শুনে আরও দ্বিগুণ ভয় বেড়ে যায় শুভার। তামিম শুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুড়ে মারে আর গন্তব্যস্থানে পাড়ি জমায়। না, এত সহজে শুভাকে ছাড়বে না সে। সারা শহর খুঁজে বের করে সে শুভাকে। শুভা প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেট টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা দুই টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরের রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসেবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আর শ্রীনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখে জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানে নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোন লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখই দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সী এমপি হওয়া চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন চাইলেই যে কোনো পরিষদের যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগুলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কী বলার থাকে। দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার, আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার, দুইজন ভিন্ন মানুষ। আর শ্রীনগরে নির্বাচনের হাওয়া বইছে, শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে।
তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবেন। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময় এক উঠতি জনপ্রিয় বিরোধী দলের প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা। কিন্তু ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে। আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই ওপর থেকে চাপ আসে। ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। ধীরে ধীরে তামিম এইভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতিরাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম ও তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধে আমি মাতুয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব। আর সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই রমণী। আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময় রমণীর দিকে, যেন নজরই সরছে না। ভাই, ভাই, ও ভাই। এইভাবে মাহির 3-4 বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময় রমণীর দিকে আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। কেডা আপনার সমাবেশ করছে ভাই? আমি কোন খালি হাত ভাঙ্গে ভিতরে হান্দাইয়া দিব। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। কেডা চইলা গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা জিভ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সে রহস্যময় নারীর দেখা পাওয়া যায়। কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছয় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনের আসরে বসেন। প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আধটু কথোপকথনও হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও না করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে ওঠা মাত্রই হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালের সেই রহস্যময় রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে শুভ্ভাকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিন শাড়ি পরা, লম্বা চুলওয়ালা, মাঝের শাড়িতে বসে থাকা মেয়েটি, স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হা মেলে শুভার দিকে তাকায় আর তাকে স্টেজে দেওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে, করারই কথা,
তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশের সকলে কানাঘোষা শুরু করে দেয় রীতিমতো। শুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে রাখছে। শুভা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারে। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে শুভার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে শুভা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা শুভার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে শুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। শুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ শুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় শুভার। তামিম ভিড়ের মধ্য দিয়ে শুভার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর শুভার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে শুভার চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিম ও শুভার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভেতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আরশিনগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে শুভার মতো 19 বছর বয়সী একটি কিশোরী মেয়ে কীভাবে পড়ল। তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর শুভা জড়বস্তুর মতো এখানেই দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পেছনে ঘুরে শুভার দিকে তাকায়। এই পড়ি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে। আর শুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে। তামিম নিজের খোলা চিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে শুভাকে। যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার চিপটি, ততক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। শুভা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশের হাজারো চাহনি তাকে কুরে কুরে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠছে এমন কেউ যার নাম শুনেই পুরো শহর কাঁপে। যার আইন সে নিচে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে শুভা এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। শুভা নির্বাক কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরশিনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো। স্যাঁতস্যাঁতে দেয়াল, শেওলা ধরা ঘোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম একবার পেছনের দিকে ফিরে তাকায় নিজের পঞ্চপাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে তারা 5 জনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকেই মেয়েটার সব ডিটেলস চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়। চোখে সে ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এ কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে? খেলা? মাহির সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মহব্বতের খেলা। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালামানিক একটু ভাব নিয়ে বলে, ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ খুলে শান্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটি গাঁট্টা মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চ স্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ওয়েলকাম টু মাই লাইফ পরি। শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি শুভা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। শুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে। শান্ত, বচনভঙ্গি সুন্দর, সবার কথা শোনে আর খুব মিষ্টি স্বভাবের। মইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে শুভা। শুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হয়, তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই শুভার। কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি, তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে। কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে
আরও অন্য চিন্তা। শুভা রাতভর বিছানায় ছটফট করে। বারবার তামিম সরকারের সে মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো শুভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরদিন সকাল, প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল সকাল 8:45 কলেজে যাওয়ার জন্য রেডি হয় শুভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী কলি, কাকলি আর মাদ্রাসা। কলি আর কাকুলি যমজ হওয়ার পরেও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায় কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। শুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। 2টো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছে তামিম ভাই। শুভার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়। ভাবি সাহেব, উঠেন না কেলা। শুভা খুবই বিনয়ের সাথে বলে, দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালামানিক আবার বলে ওঠে, ভাবি, আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আসবো আপনারা নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে শুভার। কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এতমে থাকতে তার পেছনেই লাগলো। শুভা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামে। শুভার কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে থাকে সরকার বাড়ি। আর শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চেনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাচের জানলা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইটে, কাঠে, মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলায় বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে। তামিম ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে, আমার ফোন নম্বরটা দেখলেই যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর। আব্বাজান, আমি MP তামিম সরকার, পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আবার পেছনে লাগা সোজা না। তানভীর সরকার হালকা হেসে বলেন, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝে ছোট করে তামিমের ফোনে একটি টেক্সটটা দেয়, যেটা দেখার পরেই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। তামিমকে রেগে বের হতে দেখে সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ভাই, কারে উড়াইতে হইব, নাম কোন কালি? বৌমা সাকিব সব সময় উত্তেজিত থাকে মানুষ বোম উড়ানোর ক্ষেত্রে। তার নিজের হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠলেন। গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যায়। সিটি কলেজে রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আর শ্রীনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারদিক কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় 2য় তলার ক্লাসরুমে। দ্বাদশ শ্রেণী B সেকশন। তখন শুভার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর তোয়াক্কা না করেই কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘুষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি শুভা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী, ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্রই শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিং ড্রপ সাইলেন্সে নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা শুভার বেঞ্চে দাঁড়ায় আর শুভার দিকে তাকিয়ে থাকে।
তামিম দাঁড়ানো মাত্র শুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়, আর শুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আরশি নগরের কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়াভাবে বলে। গাড়ি পাঠিয়েছিলাম। শুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে শুভাকে। তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে ওঠে শুভা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে শুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। শুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস, প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলীর মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে শুভাকে ডেকে পাঠানো হয়। শুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে শুভা, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে শুভার। আমার কি দোষ স্যার? আমরা জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। শুভা নিঃশব্দে বেরিয়ে কী বা বলবে সে? তার বলার মতো ভাষাই তো নেই। রাত 9টা, শিকদার বাড়ি। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি শুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কী অবস্থা করবে সেটা ভালো মতোই জানে শুভা। শুভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। শুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরও যখন কেউ দরজা খোলে না, শুভা নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। শুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা। খামের ভেতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। শুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তামিমের। শুভা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে? শুভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গিলে। কিরে, কথা বল। শুভা আধভাঙা গলায় জবাব দেয়। যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। শুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যেই ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় শুভা, আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে শুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। শুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কীভাবে যে বয়সের ছোট একটা মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম, এটা সে নিজেও বুঝতে পারলো না। তামিমের চিন্তার মাঝে সার্ভেন্ট এসে জানায় তার লোকেরা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে আসে। তামিমকে নিচে আসতে দেখে সবাই একটু ভয়ে ভয়ে থাকে। আরেকজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? কি বলবি জলদি বল। ভাই, আসলে আমরা হবলে জানবার পারছি খবরটা। কিসের খবর? ভাই, মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাই, ভাবি সাবরে কলেজ থেকে বের করে দিছে ওই প্রিন্সিপাল। শুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্রই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব, ভাই, যেই কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে। ভাই, অহনি বোমা মারতেছি ভাই। সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক, জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালামানিকও বেরিয়ে পড়ে শুভার শিক্ষকদের আনতে, আর তামিম চল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকেই অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি একচুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি।
রঙ্গমঞ্চ থানায় নিয়ে আয়। আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম দুই পায়ের উপরে পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল চিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়েকজন সহযোগী। কিরে, কে তোকে ক্ষমতা দিয়েছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁদতে কাঁদতে বলে। স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনেই সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে। শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই শুধু শিক্ষা না, শরীরে লিখে দিমু সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস শুভার। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশের আওয়াজ কানে আসছে, আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সব কিছু। সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত, কিন্তু এমন তো হয় না সচরাচর। শুভা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। শুভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে, আর শুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজে আগুন, 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র শুভার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই শুভার বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দিব। শুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এইসব কার কাজ। শুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে, তাই সে নিজের রুমে যেতে থাকে। শুভা, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। শুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে। খাবার যেন তার গলা দিয়ে নামছে না। শুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেন। একটি ছোট্ট মেসেজ আছে তাতে। বিকেল 5টায় দেখা হচ্ছে পড়ি। মেসেজটা পাওয়া মাত্রই শুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে কোন বিপদে পড়ল। শুভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে? সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে, মনে হয় না এতটা সহজ হবে। না বলে কোনো শব্দ আমি আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়। কারণ এই একজনই আছে যাকে থেকে আসে সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর নেতারার সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গাটা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গেলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না। আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমে হাওয়াটাও খুব জোরে বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো, তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে আরশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়ে গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তামিম সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন, তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খোলে,
আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাটি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীরটা তাজা রক্তে ভরা। পরক্ষণেই তানভীর সরকারের কানে গড়ানো আওয়াজ আসে, তিনি নিচে তাকায় আর শুকনো ঢুক গিলে খালেদা আর রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনও নিচে চাতক পাখির মতো গোঙাচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়ে। আমার আব্বা হচ্ছে আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করেছিল, সেই মাথা আলাদা হওয়া দরকার ছিল। নেতারা তামিমের কথা শোনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢুক গেলে। আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাবে, তার চোখ তুলে আমি মার্বেল খেলবো। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়ে। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায় ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তামিম সোজা চলে যায় তার রুমমেট আর তানভীর সরকার অন্দরমহলে। আয়ুব, জি কর্তা। লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। বিকেলবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনও সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি, না হলে আটো কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট, যেন প্রতিটি সেলাইয়ে গাঁথা আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখে কঠোরতা আর মুখে দৌড়িবার দাপট, হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায় আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয় কাটে শুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বেরোবে, কারণ শুভার সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই শুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর সে নগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবেই বা তার মুখোমুখি হবে। শুভার চিন্তার মাঝেই গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্রই তার ভয় আরও বেড়ে যায়। তামিমের 2 জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু শুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। শুভার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে ওপরে। মাকে ওপরে আসতে দেখে শুভার ভয় আরও বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? শুভা, জি মা। তোর বান্ধবী কাকুলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় শুভা। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কিরে, যাবি তো নাকি? জি আম্মু। শুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। শুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি, আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি শুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। শোভা, তামিম স্যার তোকে যেতে বলছে, তুই যা, আমি আসছি। কাকলির কথা শুনে শুভার ভয় আরও বেড়ে যায়। তার মানে এইসব তামিমের কারসাজি। শুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, এ তো লেট গেলা। ভাই অনেকক্ষণ ধইরা অপেক্ষা করতেছে কইলাম। শুভা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে গাড়িতে উঠে পড়ে আর মনে মনে অনেকে দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল, শুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথে যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলে পোড়াবাড়ির সামনে থামে। শুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়।
শুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। শুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই ভাই ভাবি সবাইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে, আর শুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পেছনে ফিরে তাকায় শুভার দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল শুভাকে। শুভাকে দেখা মাত্রই তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোম্যান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে শুভার দিকে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন শুভার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম শুভার খুব কাছে এসে দাঁড়ায়। শুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। শুভা তামিমের থেকে বেশি খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে শুভার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে শুভার চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? শুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি ভালো মানুষ না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবে, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে শুভার ভয় আরও বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিজ থেকেই মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়িতে দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে শুভাকে সাথে নিয়ে যায়। শুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে, আর সিগার টানতে টানতে রঙ্গমঞ্চখানার দিকে যায়। সারা রাস্তা শুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। শুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো, আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। শুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে শুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শোনে তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটা তো শুভা বুঝে গেছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা শুভা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল শুভার গলায়। শুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। শুভার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে শুভার কান্না আরও বেড়ে যায়। এইভাবে দুইবার কল ধরে না শুভা, ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে। আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ কান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে শুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ শুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। আর শুভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে। সি ইউ টুনাইট। টেক্সটটা দেখা মাত্রই শুভার আতঙ্ক আরও বেড়ে যায়। টু নাইট মানে তামিম আসবে রাতে? তামিমের এক লাইন টেক্সট দেখে শুভা আটকে ওঠে। মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে? শুভা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয়, আরেকদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি? ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণে কটু কথা বললেও তার চোখে বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ায়। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আমার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখনো ফিরবে এটা একমাত্র তামিমই জানেন। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝে তামিমের জিভ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আর এক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছেটা ফোটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার
রেখে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়, ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্তর্মহলে যান, এখানে থাকলে রাতে ঘুমোতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভেতরে চলে যান, কিন্তু তার ছলো ছলো নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়ে নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু গেড়ে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন আব্বাজান? না বাবা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখে নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্রই কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসে। তামিম আসা মাত্রই ভয়ে নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামেই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিচের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবুজান, রাতে বাসায় থাকবে তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তাকে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয়ে মানুষের কথা শুনতে চায়। তা বাবুজান, সেই বিশেষ মানুষটার কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো রে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন। শুভা ভয়ে আর আতঙ্কে ঘুমোতে পারে না, ল্যান্ডলাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে, আর যাই হোক পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। শুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় শুভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় শুভার। তামিম তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র শুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকেই বা বসে আছে? শুভার মা বাবা কেন কিছু বললো না? সব মিলিয়ে শুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ শুভার সামনে বসে থাকে। কি পড়ছো? শুভা ধীরে ধীরে বলে। অ্যাকাউন্টিং। তামিম শুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর শুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। শুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? শুভার চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে ভেতরের জানোয়ারটা আর থামে না। তামিম নিজের মুখ শুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও, এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে শুভার চোখে পানি চলে আসে। শুভার চোখে পানি দেখে তামিম তা নিজের হাতে মুছে দেয় আর শুভার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকের রাতটা সময় দিলাম, কালকে বিকাল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। শুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শোনে। ভয়ে তার ভেতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার আসে শুভার কাছে। এসে একটু ঝুঁকে শুভার মুখ বরাবর। তোমাকে একটা চুমু দেই? জি। তামিম শুভার গালে চুমু দেয়। উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় শুভার রুম থেকে আর শুভা পাথরের মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় শুভা। সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম শুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিচের রুমে যে সেদিনের শুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়।
তামিম খুব মনোযোগ সহকারে শুভার নাচের ভিডিও দেখতে থাকে। পরি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি। তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ। তানভীর সরকার আয়েশা বেগমের কথার কোনো উত্তর দেন না, চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এইবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে। গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন। बाप का बैठा सिपाही का घोड़ा उसने ही तो थोड़ा थोड़ा। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নাই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে। যে আয়েশার জন্যে আমার মতো একজন লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বুঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভেতরে ঢুকে পড়েন। তামিম তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে শুভার সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভাঙে, সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলোতে থাকেন। বাবজান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলেন। আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশনের দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচাইতে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও। তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের। আমার কলিজার ধন। আপনার কিছু হয়ে গেলে আমি আর আমার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে। আব্বাজান, ধরেন আপনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হলেন আমার সেই চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বা। বাবা, কার মরা কখনো ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরকালে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্যই তার পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলা নেহাতি বোকামির কাজ ছাড়া আর কিছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাবড়ে যেয়ে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে বাকি গুরুতে এক খাটে জল খায়। তার সর্বনাশ। এত বড় সাহস কার আমার ছেলের সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে। এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোনো সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝে তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখিয়ে ফোনটা ধরে। কারা তো বড় সাহস, তারা আসছি। তামিম কল রিসিভ করেই খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলেও সে কিছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গেছেন কালকে সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডবও তার সঙ্গে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতিটা নিয়ে আয় তো। মানিক দৌড় দিয়ে
তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাটিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝে এক প্রকারের আতঙ্ক বাসা বেঁধেছে। তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভেতরের জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমেই শহরের দেয়ালগুলো ভালো মতো দেখেন আর রাগে চোয়াল শক্ত করে ফেলে। প্রতিটি দেয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পেছনে ভরিয়ে তানভীর সরকারের প্রতিটি পোস্টারে দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্রই তামিমের ভেতরের জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে। সাকিব, ভাই এখনই উড়াই দিতেছি। না, ওরে ধরে রঙ্গমঞ্চ থানায় নিয়ে আয়। বোমা, সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্য। আর তামিম, মাহির, বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজকে আরেকবার আরশিনগরের রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরশিনগর লাল রঙে রঞ্জিত হবে। আজকে আরেকবার আরশিনগরে লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়। এসেই তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কালাম পাটোয়ারকে দেখা মাত্রই তার সিগারটা ফেলে দিয়ে চাপাটিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির উপরে। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার পোস্টে জুতার কালি লাগাস? তোর পা আজকে আমি 6 টুকরো করব। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপরে। এক এক করে 17 জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায়, 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার আগে আমার আব্বার পোস্টারগুলি নতুন করে লাগা। আর সাকিব? ভাই রেডি, এখনই উড়াই দিতেছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন এইটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজার হিংস্র হলেও ইদানিং শুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার বাড়ি প্রায় সারা রাত কেটে যায় শুভার চিন্তা আর ভয়। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করা আরও বেশি কঠিন। এভাবেই রাত পার করে শোভা। খুব সকালে শোভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। শোভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায়, তার এই এক রত্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। শোভা মায়ের সাথে সাহায্য করে, নাস্তা করে ওপরে চলে যায়। রুমে এসে শোভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্রই শোভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। শোভা খুব ভয় পেয়ে যায়। তারপরে এই টেক্সটে দেখে তামিম 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। তারপর আবার শোভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। শোভার সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম 2 হাত ভাঁজ করে শোভার বারান্দায় দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। শোভা আসা মাত্রই সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে শোভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতের সই একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ চায়। তামিম শোভাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। শোভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর খুলে দেখে। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো। তামিমের থ্রেড শুনে শোভা শুকনো ঢোক গেলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? শোভার চিন্তার মাঝেই তার মা চলে আসে তাকে ডাকতে। শোভা মায়ের গলার আওয়াজ পেয়ে সাথে সাথে রুমে চলে আসে। কিরে শুভ, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজে দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? শোভা তার মায়ের কথার আগামাথা কিছুই বোঝে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হ, তোদের মর্নিং বিভাগের হেডমিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। শোভার কাছে পুরো বিষয়টি কেমন যেন লাগে। শোভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে শোভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি যেয়ে তাদের সাথে নিয়ে আসছে। শোভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে, কিন্তু বাইরে বের হতেই শোভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র শোভার ভয় আরও বেড়ে যায়।
সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা শোভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। শুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবার কীভাবে ম্যানেজ করবেন। শোভার কলেজ টিচাররা মাথা ঝাঁকিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামলে নেবে। তামিম শোভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটের নিচে বসে পড়ে। শোভা খুব জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিজে বসে, সারাদিন খোলা জিপ নিয়েই থাকে, কিন্তু শোভা সাথে থাকায় তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে শোভার হাত কাঁপছে থরথর করে, সে নিজেও খুব ঘামছে। তামিম শোভার পাশের সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনো তো কাঁপাকাঁপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছ কেন? শোভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পোড়া বাড়িতে নিয়ে চলেন। জি ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পুরো বাড়িতে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম শোভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর শোভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে। শোভার ভয় আরও বেড়ে যায়। তামিম শুধু শোভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে শোভা তার চোখ বন্ধ করে ফেলে। না জানি কি হতে যাচ্ছে তার সাথে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না। ঠিক যেমনটা হয়েছিল শোভার সাথে। জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত, যার নাম শুনলেই 8 থেকে 80 সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে শোভা? পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনার স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্ত পিপাসু লোকের সূচনা, যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশিনগরের সব থেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা শোভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শোভাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে, না পারছে তামিমের হাত থেকে নিজের হাত ছাড়াতে আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় শোভার থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছ কেন? আগে কর্তা, চলে এসেছি। তামিম শোভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতেই তামিম নেমে পড়ে। তামিম নামার সাথে সাথে আরেকজন শোভার দরজা খুলতে চায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিচের মাথা নিচু করে রাখে আর তামিম অপর পাশে যে শোভার গাড়ির ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকারও যে কারোর জন্য এইভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়ায় শোভার দিকে। শোভা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম শোভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরেই সামনের দিকে যেতে থাকে। শোভাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডবও পিছু নেয়। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পেছনে ফিরে। সাদার ভাইরা, ভাই ভাবির রোমান্স দেখতে যাচ্ছ সাথে? ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয় আর তামিমও শোভাকে নিয়ে একদম পুরো বাড়ির মাঝে চলে আসে। তামিম শোভাকে মাঝে দাঁড় করায় আর শোভার 2 হাত ধরে। শোভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম শোভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই শোভা অনুভব করে কিছু একটা পরে তার কাঁধে ভিজে যাচ্ছে। শোভার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আটকে ওঠে। শোভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শোভার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে শোভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে আর তামিম তার শক্ত বাহু দিয়ে শোভাকে ধরে রাখে। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ভাই, ইস, কোনো কথা না। তামিম এক ঝটকা দিয়ে তার ধরে থাকা চাপাটিটা ফেলে দেয় আর শোভার ওড়নার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। শোভাকে
কোলে করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। মাহির, চাপাতি দে। তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয় আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে আর তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম শুভার 2 হাত ধরে তার মনের কথা বলতে চাচ্ছিল, ঠিক তখনই একটি উড়ন্ত চাপাতি শুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিম তা 1 হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হয়, তামিমের হাত বেশ অনেকটা ক্ষত হয়ে যায় আর শোভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে শোভা নিজেকে ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে তামিমের বক্ষে। বর্তমান তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে 2জন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোরে, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয়, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে। কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। 2জন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডব চলে আসে